ওকে, তো আজকের মুভিটা খুবই ইন্টারেস্টিং একটা মুভি হতে যাচ্ছে। যদি আপনি শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত হয়ে থাকেন বা ভবিষ্যতে জড়ানোর পরিকল্পনা করছেন, তাহলে এই মুভিটা অবশ্যই আপনার দেখা উচিত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পারি যে কিনা মোবাইলে কারোর সঙ্গে কথাবার্তা বলছিল, আর অপোজিট সাইডের লোকটার নামটা কনফার্ম করার পরে আমারটা তাকে বলে যে আমি ক্রেডিট কার্ড সেফটি ডিপার্টমেন্ট থেকে কল করেছি। আসলে আপনার ক্রেডিট কার্ড থেকে কিছু বড় ট্রানজ্যাকশন হয়েছে, এই ট্রানজ্যাকশনগুলো কি আপনি করেছিলেন? তবে তখন সেই লোকটা তাকে বলে যে না, আমি তো ক্রেডিট কার্ড কোনো জায়গায় ইউজই করিনি, ক্রেডিট কার্ড তো আমার পকেটেই পড়ে আছে। তখন আমারটা তাকে বলে যে এই সমস্ত চুরিগুলো এড়ানোর জন্য আপনি কি আপনার ক্রেডিট কার্ডের নাম্বারটা আমাকে দিতে পারেন? তখন এমন করে সেই লোকটার থেকে সেই ক্রেডিট কার্ডের নাম্বারটাও নিয়ে নেয়, আর ক্রেডিট কার্ডের পেছনে যেই গোপন পিন নাম্বারটা থাকে সেটাও সে কোনো রকমে তার থেকে হাসিল করেই ফেলে। আর তখন আমরা জানতে পারি আমান্ডা আসলে ছোটোখাটো একজন স্ক্যামার ছিল। আসলে সে এমন করে মানুষের কাছ থেকে ক্রেডিট কার্ডের নাম্বার এবং গোপন পিনগুলো নিয়ে সেগুলোর মাধ্যমে ছোটোখাটো স্ক্যাম করতো। যেমন সেগুলো দিয়ে সে বিভিন্ন ওয়েবসাইটে অর্ডার করতো, আর সেই প্রোডাক্টগুলো বাসায় এনে আবার ভিন্ন ওয়েবসাইটে সেল করে দিত। এমন করেই সে ছোটোখাটো একটা বিজনেসও দাঁড় করিয়ে ফেলেছিল। তবে আমরা জানতে পারি আমান্ডার স্বপ্ন ছিল অনেক বড়। এই সমস্ত ছোটোখাটো স্ক্যাম করে সে আর কোনোভাবেই সার্ভাইভ করতে পারছিল না, সে বড় কিছু একটা করার পরিকল্পনা করছিল। এমন করে একদিন যখন সে তার ল্যাপটপে কিছু একটা করছিল, তখনই তার কাছে একটা মেল চলে আসে যেখানে বলা হয়েছিল ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য এখনই ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করুন। এটা শোনার পরে সে একটু বেশি কিউরিয়াস হয়ে যায়। তবে সে এই জিনিসটা জানতো না যে ট্রেডিং কী এবং এটা কিভাবে করে। এই জন্য প্রথমেই আমান্ডা সিদ্ধান্ত নেয় যে তাকে প্রথমে ট্রেডিং সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো ভালো করে জানতে হবে, আর পরবর্তীতে এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এই জন্য প্রথমেই সে একটা বুক অর্ডার করে, যাতে করে এই বুকের সাহায্যে ট্রেডিংয়ের ফান্ডামেন্টালগুলো সে বুঝতে পারে। তো এখন এই বইটা পড়ে আমান্ডা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে শেয়ার মার্কেট হচ্ছে দুইটা জিনিসের খেলা, একটা হচ্ছে বুল, একটা হচ্ছে বিয়ার। যদি শেয়ার মার্কেটের ভাষায় আমরা বলি তাহলে যে বাই করে তাকে বুল বলা হয়, আর যে সেল করে তাকে বিয়ার বলা হয়। আর এই বইয়ের মাধ্যমে আমান্ডা এই জিনিসটাও জানতে পারে যে কখন কিনতে হবে বা লং পজিশনে থাকতে হবে, বা কখন সেল করতে হবে বা শর্ট পজিশনে থাকতে হবে। বইয়ের মধ্যে এই জিনিসটাও লেখা ছিল যে যদি তোমার মনে হয় কোনো স্টকের প্রাইস বাড়বে তাহলে সেটাকে তুমি বাই করো, মানে তুমি লং র্যালিটাকে কন্টিনিউ করো। আর ঠিক এটার অপোজিট, যদি তোমার মনে হয় কোনো স্টকের প্রাইস কমবে তাহলে তুমি সেটাকে সেল করো, মানে তুমি শর্ট র্যালিটাকে কন্টিনিউ করো। তাছাড়া মার্কেট উপরে যাবে না নিচে যাবে, এই সমস্ত ব্যাপারগুলো কিছু চার্টের মাধ্যমে দেখা হয়, যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট। আর এই ক্যান্ডেলস্টিক চার্টের মাধ্যমে তুমি মার্কেট উপরে যাবে না নিচে যাবে সেটার একটা ক্যালকুলেশন করতে পারবে, মানে এটা একটা আনুমানিক ধারণা করতে পারবে। আর যদি আমি সহজ করে বলি তাহলে মার্কেট উপরে গেলে সেটা গ্রিন ক্যান্ডেল হয়, আর যদি মার্কেট নিচে আসে তাহলে সেটা রেড ক্যান্ডেল হয়। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যদি তুমি ট্রেডিং অ্যাকাউন্টটা গ্রো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। তো এখন বইয়ের এই সমস্ত ব্যাপারগুলো পড়ার পরে আমান্ডা এই বইয়ের অথর এমলি রসকে কল দেয়, আর সে তাকে জিজ্ঞেস করে যে দেখেন, আমি আপনার বইটাকে খুব ভালো করে পড়লাম, আপনি এই বইয়ের মধ্যে লং টার্ম ট্রেডিংয়ের উপরে বেশি ফোকাস করেছেন, কিন্তু শর্ট টার্ম ট্রেডিংয়ের উপরে খুব বেশি একটা ফোকাস কেন করেননি? তখন এমলি রস তাকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি ডে ট্রেডিংয়ের কথা বলছো? তখন সে বলে যে হ্যাঁ, আমি ডে ট্রেডিংয়ের কথা বলছি। তখন এমলি রোজ তাকে বলে যে ডে ট্রেডিং হচ্ছে গিয়ে সহজে কোটিপতি হওয়ার একটা মাধ্যম, এটাকে তুমি কাইন্ড অফ গ্যাম্বলিংও বলতে পারো, কারণ শর্টকাটে কোনোদিনও কোটিপতি হওয়া যায় না। আর এটা শোনার পরে আমান্ডা তাকে জিজ্ঞেস করে কিন্তু আমি তো ইন্টারনেটে এমন কিছু মানুষ সম্পর্কেও পড়ালেখা করেছি যারা ডে ট্রেডিং করেও সফল হয়েছে। তখন এমলি রোজ তাকে বলে যে ইন্টারনেটের দুনিয়াতে যতটা মিথ্যা প্রচার করা হয় মানব ইতিহাসের কোনো সময় এতটা মিথ্যা প্রচার করা হয়নি। আসলে ট্রেডিংয়ের সত্যিটা একটু ভিন্নই হয়। এখানে 10 লাখ মানুষ একটা লটারির টিকিট কিনে, আর তারা সবাই এইটা বিশ্বাস করে যে সেই লটারির টিকিটটা উইন করবে। তবে তুমি আমাকে বলো যে কে সেই টাকাগুলো উইন করবে, যারা লটারিটা কিনেছে নাকি যারা লটারিটা বিক্রি করছে? তখন আমান্ডা তাকে বলে যে যারা লটারিটা বিক্রি করছে তারাই টাকাগুলো ইনকাম করবে, কারণ তাদের হাতেই তো ফুল কন্ট্রোল। তখন এমলি বলে এইটাই হচ্ছে গিয়ে বাস্তবতা। আসলে এখানে সেই সমস্ত ইনস্টিটিউটরাই টাকাগুলো কামিয়ে ফেলে যারা এই মার্কেটটাকে কন্ট্রোল করে, মানে বিগ ইনস্টিটিউট যাদেরকে বলা হয়। আর একজন ডে ট্রেডারের জীবনটা হয় এমন একটা জীবন যেমন তুমি একটা জেলখানার মধ্যে আসো, যেখানে তোমাকে সবসময় টেনশনের মধ্যে থাকতে হয় আর তোমাকে সবসময় কুইক ডিসিশন নিতে হয়। তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন তুমি মার্কেটের সঙ্গে পাল্লা দেওয়ার ট্রাই করবে বা মার্কেটের থেকে রিভেন্স নেওয়ার ট্রাই করবে, তখন উল্টো মার্কেট তোমার থেকে রিভেন্স নিয়ে নেবে। সো এই সমস্ত ব্যাপারগুলো কোনো দিনও ভালোর দিকে যায় না, আর এই টেনশনের মধ্য থেকে তুমি কোনো দিনও বেরিয়ে আসতে পারবে না। তুমি কি সত্যি এমন একটা লাইফ চাও? তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে আমান্ডা অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না সে আসলে করবেটা কি। সে কি ইনভেস্টমেন্ট ট্রেডিংয়ের দিকে যাবে নাকি সে ডে ট্রেডিং করে শর্টকাটে কোটিপতি হওয়ার ট্রাই করবে, কারণ তার প্ল্যানটা হচ্ছে বড় কিছু করার। এই জন্য সে এমলি রোজের বইয়ের লাস্ট পৃষ্ঠাটা তার দেয়ালের মধ্যে টাঙিয়ে দেয়,
যেখানে লেখা ছিল ইউ ক্যান বিট লাক, মানে তুমি ভাগ্যকে কোনোদিনও হারাতে পারবে না। যাই হোক, এখন এই সমস্ত ব্যাপারগুলো জানা সত্ত্বেও অ্যামান্ডা ডে ট্রেডিং করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার ল্যাপটপের মাধ্যমে একটা ব্রোকার অ্যাকাউন্ট খুলে ফেলে আর পরবর্তীতে মার্কেট মাউথ নামের একটা সোশ্যাল সাইটেও সে যুক্ত হয়, যেখানে বিভিন্ন মানুষজন এসে মার্কেট নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতো। এখানে সে বব দ্য ব্রোকার নামের একটা অ্যাকাউন্টকে ফলো করা শুরু করে। আসলে এই অ্যাকাউন্ট থেকে ওয়েবসাইটে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছিল, যেখানে সে ট্রেডিং সম্পর্কে A to Z বুঝিয়ে বলেছিল, বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এক্সপ্লেন করে বলেছিল। এই জন্য অ্যামান্ডা সেই ভিডিওগুলো দেখা শুরু করে আর এক এক করে তার প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সে তার নোটবুকে লেখা শুরু করে। আর সে মুখস্থ করার মতো ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মুখস্থ করা শুরু করে, মানে যাতে করে মার্কেটে যখন সেই জিনিসটা দেখতে পারবে তখন যাতে করে হুট করে সেটা চিনতে পারে। তবে এই সমস্ত রিসার্চ, গবেষণা এবং সমস্ত কাজগুলো করার পরে ফাইনালি অ্যামান্ডা রেডি হয়ে যায় তার প্রথম ট্রেডটা করার জন্য। কিন্তু যখন সে প্রথম দিনের ট্রেড শেষ করে তখন তাকে $2,700 লসের সম্মুখীন হতে হয়। আর এটা দেখার পরে অ্যামান্ডার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে, মানে সে তার নিজের উপর থেকে কন্ট্রোলই হারিয়ে ফেলছিল। এরপর সে একটা পেপারের উপরে তার প্রথম দিনের রেজাল্ট লিখে, আর এমন করে প্রত্যেকটা দিন তার লস হয়েই যাচ্ছিল আর প্রত্যেক দিন রেজাল্টে সে নিজেকে লুজার বলে লিখছিল। এরপরে আমাদেরকে আমান্ডার ট্রেডিংয়ের 18 নম্বর দিন দেখানো হয়, যেখানে প্রথমবারের মতো আমান্ডা কিছু ডলার লাভ করতে সফল হয়ে যায়। এই জন্য সে পেপারে নিজেকে উইনার লিখে খুবই হ্যাপি হয়ে যায়। এরপরে সে 20 নম্বর দিন, 21 নম্বর দিন, 23 নম্বর দিন প্রত্যেক দিনই সে ছোটোখাটো করে উইন করে। আর এই জন্য সে পেপারে প্রত্যেক দিন নিজেকে উইনার লিখে খুবই হ্যাপি হয়ে ঘুমিয়ে পড়তো। এখন প্রতিদিন এমন ছোট ছোট উইন করার পরে আমান্ডার নিজের উপরে কনফিডেন্স একটু বেশিই চলে এসেছিল। এই জন্য সে ফাইনালি পেপারে বড় করে লেখে দ্য রিয়েল ডিল, মানে এখন সে বিশাল বড় কিছু একটা করতে যাচ্ছে, মানে সে হয়তো বড় কোনো স্টক কিনতে যাচ্ছে। এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে একটা ফার্মা কোম্পানির শেয়ারকে শর্ট করবে, কারণ তার মতে এই শেয়ারের প্রাইস ডাউন হতে যাচ্ছে। আসলে ডেল্টা প্যাক্স নামের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ক্যান্সারের একটা নতুন মেডিসিন বানিয়েছিল, আর এই মেডিসিনটা তারা এক্সপেরিমেন্ট হিসেবে 200 মানুষের উপরে টেস্ট করেছিল। আর আজকেই হচ্ছে গিয়ে সেই দিন যেই দিন সেই মেডিসিনের রেজাল্ট প্রকাশ করা হবে। তবে অ্যামান্ডার মনে হয় তাদের এই প্রোগ্রামটা ফেল করবে আর তাদের শেয়ারের প্রাইস হুট করে অনেকটা নিচে নেমে যাবে, যেই জন্য অ্যামান্ডার অনেক বেশি লাভও হতে পারে। এই জন্য সে তার সর্বোচ্চ এই শেয়ারের মধ্যে লাগিয়ে দেয়। আর পরবর্তীতে সে মার্কেট মাউথ নামের সেই সোশ্যাল সাইটে গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো সবার সাথে শেয়ারও করে, যেখানে তার অ্যাকাউন্টের নাম ছিল ডেইজি। সে এখানে সবাইকে জিজ্ঞেসও করে যে আমি কি একা যে কিনা ডেল্টা ব্যাগের শেয়ারগুলোকে শর্ট করেছি। তবে তখন সবাই তাকে ক্রিটিসাইজ করা শুরু করে। তারা জিজ্ঞেস করে যে তুমি কেন শুধু শুধু সেটাকে শর্ট করতে গেলে। তবে যেমনটা আমরা জানি যে সে অলরেডি 2000 শেয়ার শর্ট করে বসে আছে। এই জন্য পরদিন সকালবেলা 9টার সময় যখনই মার্কেট ওপেন হয়ে যায় তখনই ডেল্টা ব্যাগের শেয়ার গ্রিন ক্যান্ডেল বানানো শুরু করে। এটা দেখার পরে অ্যামান্ডার অবস্থা খারাপ হয়ে যায় আর তার লসের পরিমাণও ধীরে ধীরে বাড়া শুরু করে। এখন যেহেতু মার্কেট আস্তে আস্তে করে উপরেই যাচ্ছিল, এই জন্য অ্যামান্ডার টেনশন অনেক বেশি বেড়ে যাচ্ছিল, কারণ তার লসের পরিমাণও আস্তে আস্তে করে ইনক্রিজ হচ্ছিল। এমন করতে করতেই 12টা বেজে যায়, মানে লাঞ্চ টাইম চলে আসে। আর তখন মার্কেট মাউথে সবাই এসে অ্যামান্ডার পোস্ট নিয়ে মজা করা শুরু করে, মানে তারা বলছিল যে যারা শর্ট করছে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এরপরে মার্কেট ওপেন হওয়ার পরেও অ্যামান্ডা প্রচণ্ড টেনশনের মধ্যে ছিল, কারণ এখন পর্যন্ত মার্কেট নিচে নামার নামই নিচ্ছিল না, মার্কেট শুধু উপরের দিকেই যাচ্ছিল, যেই জন্য তার লস আরও বেশি বেড়ে যাচ্ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে অ্যামান্ডার মাথা অনেক বেশি গরম হয়ে যায়। এই জন্য সে নিজের কপালেই পেটানো শুরু করে। তবে তখনই দেখতে দেখতে ডেল্টা ব্যাগের শেয়ার বিশাল বড় একটা রেড ক্যান্ডেল বানিয়ে ফেলে, আর অ্যামান্ডার লসও আস্তে আস্তে করে লাভে চলে আসে। আসলে এই ব্যাপারটা দেখার পরে অ্যামান্ডা নিজেও পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল, কারণ সে নিজেও কল্পনা করেনি যে সে লস থেকে লাভে চলে আসতে পারবে। আসলে এখন মার্কেটে এই খবরটা ছড়িয়ে পড়েছিল যে ডেল্টা ব্যাগ যেই ক্যান্সারের নতুন মেডিসিনটা বানিয়েছিল সেটার মেডিকেল ট্রায়াল ফেল করেছে। এখন যেহেতু মার্কেট আস্তে আস্তে করে নিচের দিকেই আসছিল, মানে প্রাইস ডাউনই হচ্ছিল, এই জন্য অ্যামান্ডার টিপিও হিট হয়ে যায়, মানে সে তার টার্গেটও অ্যাচিভ করে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মার্কেট মাউথে সবাই এসে ডেল্টা ব্যাগকে গালি দেওয়া শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে অ্যামান্ডা খুশিতে হাসা শুরু করে, কারণ সে যেমনটা চিন্তা করেছিল ঠিক তেমনটাই হয়েছে। এরপরে যখন 4টার সময় মার্কেট ক্লোজ হয়ে যায় তখন অ্যামান্ডা বিশাল বড় একটা পেপার নেয় আর এখানে সে তার অ্যাচিভমেন্ট লেখা শুরু করে। আসলে সে $4200 আজকে উইন করেছিল, এই জন্য সে প্রচণ্ড হ্যাপিও ছিল। এরপরে রাতের বেলায় সে যখন মনের সুখে সিগারেট খাচ্ছিল তখন বব দি ব্রোকার নামের সেই অ্যাকাউন্টটা, মানে যার টিউটোরিয়াল দেখে সে ট্রেডিং শিখেছে, সে তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে আজকে তুমি খুবই ভালো একটা কল দিয়েছো, তুমি কত বছর ধরে ট্রেডিং করো। তখন অ্যামান্ডা তাকে বলে যে আমি শুধুমাত্র 1 মাস তোমার ভিডিওগুলো দেখছিলাম আর ট্রেডিং শেখার ট্রাই করছিলাম, তবে আজকে প্রথম দিন ছিল যখন আমি রিয়েল অ্যাকাউন্ট দিয়ে ট্রেড করেছি, এর আগে সব কিছুই আমি ডেমো অ্যাকাউন্ট দিয়ে করেছিলাম। এরপর তারা দুজন মোবাইলে কথাবার্তা বলা শুরু করে আর বব দ্য ব্রোকার তাকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কিভাবে এই জিনিসটা প্রেডিক্ট করেছিলে যে আজকে এই শেয়ারটার নিচের দিকেই যাবে।
তখন অ্যামান্ডা তাকে বলে যে নর্মালি ফার্মা কোম্পানিগুলো যখন নতুন কোনো মেডিসিন বের করে তখন হু করে তাদের শেয়ার উপরের দিকে যাওয়া শুরু করে, তবে যখন মেডিকেল ট্রায়ালটা ফেল হয়ে যায় তখন শেয়ার এক ধাক্কায় নিচে চলে আসে। এই জন্য আমি এই জিনিসটা ভালো করে লক্ষ্য করার পরেই সমস্ত টাকাগুলো এখানে লাগিয়ে দিয়েছিলাম। তখন বব দ্য ব্রোকার বলে, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আজকে আমি একটা সিক্রেট শেয়ার করি। আসলে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করে উইন হওয়া খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। মার্কেট সবসময় গ্রিড, ফিয়ার এবং হাইপের মাধ্যমে চলে। এই জন্য হাইপে কখনোই বাই করতে যাবে না। যখন মার্কেট হাইপে থাকবে তখন শুধুমাত্র ওয়েট করবে পারফেক্ট একটা মোমেন্টের জন্য। যখন সবাই কেনা শুরু করবে তখন উপরে সেল করে তুমি সেখান থেকে বেরিয়ে চলে আসবে। যাই হোক, এরপরে আমান্ডা সেই সমস্ত ফার্মা কোম্পানিগুলোর লিস্ট করা শুরু করে যারা নতুন নতুন মেডিসিন বানিয়েছে আর যাদের ট্রায়ালগুলোর দিন ঘনিয়ে আসছিল, মানে ট্রায়ালের রেজাল্ট খুব শীঘ্রই সামনে চলে আসবে। আর ডার্ক ওয়েব থেকে সে সেই ফার্মা কোম্পানিগুলো সম্পর্কে যতটুকু তথ্য কালেক্ট করতে পারত সেই সমস্ত তথ্যগুলো কালেক্ট করে সেগুলোকে নোট করে ফেলতো। তাছাড়া সে মার্কেট মাউথের মধ্যে অনেকগুলো ফেক অ্যাকাউন্টও ক্রিয়েট করে, যাতে করে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সে বিভিন্ন ফেক পোস্ট করে মার্কেটে একটা হাইপের ক্রিয়েট করতে পারে, মানে বেশি থেকে বেশি মানুষ বাই করা শুরু করে আর সে উপর থেকে সেল করে বেরিয়ে চলে আসতে পারে। আর এই টেকনিকটা কাজও করা শুরু করে, এমন করে সে অনেক টাকা ইনকাম করে ফেলে। যাই হোক, এই সমস্ত ব্যাপারগুলোর মাঝখানেও সে সবসময় ববের সাথে কন্ট্যাক্টে ছিল। সে তার সমস্ত অ্যানালাইসিস ববের সাথে শেয়ার করতো আর ববের এক্সপিরিয়েন্সের মাধ্যমে ববের থেকেও সে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যেত। আর এমন করে সে অনেক টাকা ইনকাম করা শুরু করে। অ্যামান্ডা তার সমস্ত ফোকাস তার বেসমেন্টের থেকে শুধুমাত্র কম্পিউটারের উপরেই দেওয়া শুরু করে। সে এখানেই খাবার দাবার খেত, এখানেই এক্সারসাইজ করতো আর নিজের ইমোশনকে কন্ট্রোল করার জন্য সমস্ত পদক্ষেপ নিয়ে সে খুবই ডিসিপ্লিন একজন ট্রেডার হয়ে গিয়েছিল। এখন এই ছোট প্রফিটগুলো করতে করতে অ্যামান্ডা অনেকটাই বিরক্ত হয়ে গিয়েছিল। এই জন্য সে বড় কিছু একটা করতে চাইছিল। একদিন যখন সে সেই ফার্মা কোম্পানিগুলোর লিস্টটা খুব ভালো করে চেক করছিল তখন তার নজর পড়ে একটা কোম্পানির উপরে, যেই কোম্পানির নামটা তার পরিচিত মনে হচ্ছিল। আসলে এই কোম্পানির নাম ছিল ক্লিন থেরাপিউটিক্স। আর যখন অ্যামান্ডা তার নিজের মেডিসিনটা খুব ভালো করে চেক করে তখন সে এখানে সেই একই কোম্পানিটা দেখতে পারে, মানে সে সেই কোম্পানির মেডিসিনই খাচ্ছিল। আর যখন অ্যামান্ডা এই কোম্পানি সম্পর্কে আরও কিছু তথ্য বের করার জন্য তাদের ওয়েবসাইটে চলে যায় তখন সে দেখতে পারে তাদের সিইও অ্যানাউন্স করে তাদের সবাইকে বলছে যে তারা নতুন একটা মেডিসিনের ক্লিনিক্যাল ট্রায়াল দিতে যাচ্ছে, যেটা সেকেন্ড ফেজে আছে। আর এইটা স্পেশালি বানানো হবে সেই সমস্ত রোগীদের জন্য যারা স্ট্রেস ডিপ্রেশনে ভুগছে, মানে সেই সমস্ত রোগীদের জন্য যারা পর্যাপ্ত ঘুমাতে পারে না, যাদের এনজাইটি আছে এবং সবসময় টেনশনের মধ্যেই পার করে। এরপরে পরদিন সকালবেলা যখন 9:30টায় তার ঘুম ভাঙে তখন সে দেখতে পারে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এই জন্য কারেন্টও চলে গিয়েছিল আর এই জন্য তার মাথা অনেক বেশি গরম হয়েছিল। সারাটা দিন অপেক্ষা করার পরেও কোনোভাবেই কারেন্ট আসছিল না। এই জন্য সে পাগলের মতো সমস্ত জায়গায় কল দিয়ে কারেন্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে যখন কোনো লাভ হয় না তখন অ্যামান্ডা প্রচণ্ড রাগ করে সেখানে বসে পড়ে। আসলে আমরা জানতে পারি আজকে অ্যামান্ডা নতুন একটা স্টকে টাকা লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল, তবে যেহেতু কারেন্ট ছিল না এই জন্য সে আর সেই স্টকে টাকা লাগাতে পারেনি। এমন করতে করতে পুরো 4টা বেজে যায় আর মার্কেট ক্লোজ হওয়ার কিছুক্ষণ পরেই তার ঘরে কারেন্ট চলে আসে। এখন কারেন্ট আসার সঙ্গে সঙ্গে তার মোবাইলটা যখন চার্জ হয়ে ওপেন হয় তখন প্রথমেই বব তাকে মেসেজ দিয়ে গালাগালি করা শুরু করে, কারণ তারা দুজন মিলে যেই স্টকে টাকা লাগানোর প্ল্যানিং করেছিল অ্যামান্ডা যেহেতু লাইনে ছিল না এই জন্য তারা সেই স্টকে আর টাকা লাগাতে পারেনি। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে অ্যামান্ডার মাথা অনেকটা গরম হয়ে যায়, কারণ সে তার ভাগ্যকে বারবার করে দোষারোপ করা শুরু করে দিয়েছিল। এই জন্য সে ফোনটা কাট করে নিজের এই টেনশনগুলো দূর করার জন্য একটা হাই অ্যাডিকটিভ ড্রাগ নেওয়া শুরু করে। আর এই ড্রাগটা নেওয়ার পরেই সে তার নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে আর সমস্ত জিনিসগুলো সে মুভমেন্ট করতে দেখতে পারে। এমন করতে করতেই সে নেশার মধ্যে কি করে ফেলে সেগুলো সে কিছুই বুঝতে পারছিল না। এরপরে পরদিন সকালবেলা যখন সে হঠাৎই লাফ দিয়ে ঘুম থেকে ওঠে, মানে তার নেশাটা পুরোপুরি কেটে যায়, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে তার এক হাত কাটা অবস্থায় আছে আর সেই হাতে রক্ত লাগানো আছে আর অন্য হাতে একটা চাকু আছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে দেয়ালে দেখতে পারে সে রক্ত দিয়ে অ্যারো চিহ্ন বানিয়েছে। এরপরে আস্তে আস্তে করে অ্যামান্ডা সেই দিকে যাওয়া শুরু করে যেই দিকে সে চিহ্ন বানিয়ে রেখেছিল। এখানে এসে সে দেখতে পারে সে নেশার মধ্যে লিখেছিল যে জন হ্যামিল্টন নামের লোকটাকে খুঁজে বের করো। আসলে আমরা জানতে পারি ক্লিন থেরাপিউটিক্স নামের যেই কোম্পানিটা সম্পর্কে সে ঘাটাঘাটি করছিল সে নেশার মধ্যেও সেটা নিয়ে রিসার্চ করা শুরু করেছিল। এখন যখন অনলাইনে সে জন হ্যামিল্টনকে খুঁজে বের করার ট্রাই করে তখন সে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট পেয়ে যায়, মানে অনেক জন হ্যামিল্টনকে পেয়ে যায়। তবে যখন সে জন হ্যামিল্টন ডেট লিখে সার্চ করে তখন তার সামনে একটা প্রপার নিউজ চলে আসে। সে দেখতে পারে নিউজে লেখা ছিল 25 বছরের একজন জন হ্যামিল্টন নামের সোলজার পুলিশের সাথে গোলাগুলি করার সময় মারা গিয়েছে। আর পুলিশের দাবি ছিল সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল, সে একজন মানসিক রোগী ছিল, সেই প্রথমে আমাদের উপরে ট্রিগার পয়েন্ট করেছিল। তবে এরপরে অ্যামান্ডা তার সামনে আরও একটা নিউজ পেয়ে যায়
যেখানে জন হ্যামিল্টনের মা এটা দাবি করছিল যে তার ছেলের কোনো মেন্টাল হেলথ হিস্টোরি ছিল না। অন্যদিকে আরও একটা নিউজে জন হ্যামিল্টনের ভাই দাবি করছিল যে তার ভাই কোনোদিনও পাগল ছিল না, তাকে পাগল বানানোর নাটক সাজানো হচ্ছে। এখন এগুলোতে অ্যামান্ডা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে ক্লিন থেরাপিউটিক্স নামের যেই কোম্পানিটার সম্পর্কে সে রিসার্চ করছিল সেটার সাথে জন হ্যামিল্টন নামটা খুবই কানেক্টেড। এই জন্য সে ডার্ক ওয়েবে গিয়ে সেই সমস্ত লিস্টগুলো খুঁজে বের করার ট্রাই করে যাদের উপরে মেডিকেল ট্রায়াল করানো হয়েছিল। এখানে সে 200 জনের লম্বা একটা লিস্ট পেয়ে যায়, আর যখন সে জন হ্যামিল্টন লিখে সার্চ করে তখন সে এখানে একটা নাম পেয়ে যায়। মানে এইটা দেখার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যেই জন হ্যামিল্টনের মৃত্যু হয়েছে তার উপরেও মেডিকেল ট্রায়াল করানো হয়েছিল। আর তাছাড়া যখন আমান্ডা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করছিল তখন সেই জিনিসটা ক্লিয়ারলি দেখতে পেয়েছিল যে কোম্পানির সিও এটা অ্যানাউন্স করে বলেছিল যে বিভিন্ন সোলজারদের উপরে তারা মেডিসিনগুলো ট্রায়াল দেবে। আর যেহেতু জন হ্যামিল্টনও ছিল একজন সোলজার, এই জন্য সেই জিনিসটা দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়। এখন আমান্ডা জন হ্যামিল্টনের মায়ের নাম্বারটা কোনোভাবে ম্যানেজ করে তার মাকে কল দেয়, আর তার মায়ের সাথে কথাবার্তা বলার সময় সেই জিনিসটা জানতে পারে যে তার মা এই সমস্ত দোষটা সেই মেডিসিন কোম্পানিকে দিচ্ছিল। সে বলছিল যে আমার ছেলেকে একটা মেডিসিন কোম্পানি খুন করেছে। আসলে আমার ছেলে ছুটিতে যখন বাসায় এসেছিল তখন তার উপরে সেই মেডিসিনগুলোর প্রয়োগ করা হয়েছিল। আমার ছেলে পুরো পাগলের মতো হয়ে গিয়েছিল। সে আমাকে তখনও এই জিনিসটা বলছিল যে সে বাসায় থাকা অবস্থায়ও বুলেট এবং বোমার শব্দ শুনতে পাচ্ছিল। এই সমস্ত ব্যাপারগুলোতে সে অনেকটাই মেন্টালি ভেঙে পড়েছিল। তবে হঠাৎই একদিন আমার বাসায় পুলিশ চলে আসে, আর আমি যখন দরজাটা ওপেন করি তখন পুলিশ আমাকে বলে আমার ছেলে নাকি কোনো একটা মলের মধ্যে কিছু একটা করেছে। আর এরপরে যতক্ষণে আমার ছেলে পুলিশের উপরে আক্রমণ করতো তার আগেই পুলিশ আমার ছেলেকে শ্যুট করে মেরে ফেলেছিল। আসলে এই সমস্ত চালটা ছিল সেই মেডিসিন কোম্পানির, যারা কিনা আমার ছেলের উপরে ভুল মেডিসিনের টেস্ট করে এখন সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের সাহায্য নিয়ে আমার ছেলেকে মেরে ফেলেছে। এখন যখন এই সমস্ত ব্যাপারগুলো আমান্ডা শুনতে পারে তখন সেই সমস্ত ইনফরমেশনগুলো সঠিক ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপরে আমান্ডা হ্যামিল্টনের ভাই জ্যাককেও কল দেয়, আর জ্যাককে এই কোম্পানির বিরুদ্ধে রিভেঞ্জ নেওয়ার জন্য সম্পূর্ণভাবে উস্কানো শুরু করে। পরবর্তীতে আমান্ডা ইন্টারনেটে সার্চ করে ক্লিন থেরাপিউটিক্স কোম্পানির হেডকোয়ার্টারটাও খুঁজে বের করে ফেলে। তাদের ম্যাপ, তাদের লবি, তাদের অফিসের কোথায় কি আছে সমস্ত ব্যাপারগুলো সে খুঁজে বের করে ফেলে। এরপরে রাত্র 3টার সময় সে ববকে কল দেয়, আর ববকে সে বলে যে ক্লিন থেরাপিউটিক্স নামের একটা কোম্পানি আছে যাদের কালকে মেডিকেল ট্রায়ালের রেজাল্ট প্রকাশ হওয়ার কথা। এখন বব তাকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি আমাকে এইটা বলো যে এই স্টক উপরে যাবে নাকি নিচে যাবে। আমরা দেখতে পারি আমান্ডা একটা কাগজের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে ডাউন দিকে দিয়েছিল, মানে এই স্টকটা নিচের দিকে যাবে। তবে সে ববকে বলে এই স্টকটা উপরের দিকে যাবে। এরপর সে তাকে বলে এই কোম্পানির কিছু মেডিকেল টিমের সাথেও আমার কানেকশন আছে, তাদের মধ্যে একজনই আমাকে লিক হয়ে যাওয়া একটা মেডিকেল রিপোর্ট দিয়েছে, আর এটা হচ্ছে সেই রিপোর্টের একটা কপি যেই রিপোর্টটা কালকে প্রকাশ করা হবে। তো এরপরে ববদাকে জিজ্ঞেস করে যে আসলে সেই কোম্পানির রেজাল্টটা কোন দিন দেয়া হবে, মানে তারা কবে রেজাল্টটাকে পাবলিক করবে। তখন আমান্ডা বলে যে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা ফ্রাইডেতে রেজাল্টটা পাবলিক করবে। এরপরে আমান্ডা ববকে জিজ্ঞেস করে যে যদি আমি সঠিক হয়ে যাই তাহলে কি তুমি আমার ব্যাপারে তোমার বসের সঙ্গে কথাবার্তা বলবে। তখন সে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই ট্রাই করব তোমার সম্পর্কে কথাবার্তা বলার জন্য। এরপরে যখনই মানডেতে মার্কেটটা ওপেন হয়ে যায় তখন সেই কোম্পানির শেয়ার আস্তে আস্তে করে উপরের দিকে যাওয়া শুরু করে। $25 শেয়ার বাড়তে বাড়তে $27 চলে যায়, আর আমরা দেখতে পারি ববও আস্তে আস্তে করে লাভ করা শুরু করে। বব তখন আমান্ডাকে মেসেজ দিয়ে বলে যে তোমার বলাতেই আমরা ক্লিন থেরাপিউটিক্সের শেয়ারগুলোকে বাই করে নিয়েছি, আমরা প্রায় 1 মিলিয়ন শেয়ার বাই করেছি, আর এখন আস্তে আস্তে করে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, যেই জন্য আমাদের অনেক বেশি লাভও হচ্ছে। তাছাড়া সকালবেলায় আমি আমার বসের সঙ্গে তোমার ব্যাপারে কথাবার্তা বলেছি, আর হয়তোবা 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে তার সঙ্গে মিটও করিয়ে দিতে পারবো। এরপরে আমান্ডা কোল্ড ক্রিয়েটিভ নামের একটা কোম্পানিতে কল দেয়, আর যখন কলটা মিস্টার কোল্ডের কাছে ট্রান্সফার করা হয় তখন মিস্টার কোল্ড তাকে জিজ্ঞেস করে যে বলো তুমি এখন কী চাও। তখন আমান্ডা তাকে বলে যে রবার্ট দি বেব, যার মার্কেট মাউথ অ্যাকাউন্টের নাম হচ্ছে বব দি ব্রোকার, সে কি আপনার কোম্পানির এমপ্লয়ি। তখন মিস্টার কোল্ড বলে যে হ্যাঁ, সে আমার কোম্পানির এমপ্লয়ি। তখন আমান্ডা তাকে জিজ্ঞেস করে যে ক্লিন থেরাপিউটিক্সের যে শেয়ারগুলো আপনারা বাই করেছেন সেটার টিপ কি সেই আপনাকে দিয়েছিল। তখন সে বলে যে হ্যাঁ, সেই আমাকে দিয়েছিল। তখন আমরা তাকে বলে যে সে কি আপনাকে এইটা বলেছিল যে তাকে এই টিপটা আমি দিয়েছিলাম। তখন মিস্টার কোল তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কে, তুমি তোমার পরিচয়টা আগে কনফার্ম করো, আর তাছাড়া তোমার কাছে কী এমন প্রমাণ আছে যে তুমি ববকে এই ব্যাপারটা বলেছিলে। এরপরে আমরা তাকে বলে যে হ্যাঁ, আমি এটা খুব ভালো করেই জানতাম যে বব আমার সম্পর্কে আপনাকে তেমন কিছুই বলবে না, তবে আপনি এতটুকু জেনে নিন যে আমি হচ্ছি সেই মানুষটা যার জন্য গত কোয়ার্টারে বব আপনাকে অনেক বেশি লাভ করিয়ে দিয়েছিল। তবে তখন মিস্টার কোল তাকে বলে যে এখন পর্যন্ত তুমি আমাকে এই জিনিসটাই বললে না যে তুমি আমার কাছ থেকে চাওটা কি। তখন আমরা তাকে বলে যে ববের আপনার অফিসে যেই পজিশন, আমি ঠিক একই পজিশনটা চাই। এরপরে আমরা তাকে বলে যে ববকে আপনাকে সেই ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টটা দিয়েছিল যেটা আমি তাকে সেন্ড করেছিলাম।
তখন মিস্টার কোল বলে যে হ্যাঁ সেটা সে আমাকে দেখিয়েছিল, আর সেই রেজাল্টটা দেখে আমি কনফিডেন্টলি এটা বলতে পারি যে ক্লিন থেরাপিউটিক্সের শেয়ার সামনের শুক্রবার পর্যন্ত $50 গিয়ে পৌঁছাবে। তবে তখন অ্যামান্ডা তাকে বলে যে হ্যাঁ $50 পর্যন্ত তো যেতে পারে, তবে আমি যদি বলি $50 পর্যন্ত গিয়ে স্টক আবারও $3 চলে আসবে, তাহলে ব্যাপারটা কেমন হবে? তবে তখন মিস্টার কোল তাকে বলে যে $3 মানে 90% মার্কেট ক্র্যাশ করবে, এটা তো পুরোপুরি ইম্পসিবল, তবে তুমি এটা কিভাবে বলতে পারছো? তখন অ্যামান্ডা তাকে বলে যে কারণ আমি এই জিনিসটা জানি, এই জন্যই আমি আপনাকে সতর্ক করার ট্রাই করছি। তবে তখন মিস্টার কোল তাকে বলে যে আমি আমার ফার্ম এবং আমার ফার্মের লোকজনের উপরে অনেক বেশি বিশ্বাস করি, সো আমি সেই কোম্পানির লং পজিশন হোল্ড করেই রাখবো। আর তখন অ্যামান্ডা বলে আচ্ছা ঠিক আছে, যদি আপনি আপনার টাকা জলে ফেলতে চান তাহলে তো আর আমার কিছু করার নেই, তবে যদি আমার কথাটা সত্যি হয় তাহলে শুক্রবার আপনি আমাকে অবশ্যই কল করবেন। এরপরে যখন শুক্রবার সকালে মার্কেট ওপেন হয়ে যায় তখন আমরা দেখতে পারি অ্যামান্ডা রেডি হওয়া শুরু করে, মানে সে নিজেকে মেকআপ করে একটু সাজিয়ে নিচ্ছিল। এরপরে ক্লিন থেরাপিউটিক্সের শেয়ার সে $29 সময় সেল করে দেয় আর মার্কেট প্রাইস নিচে আসার জন্য অপেক্ষা করা শুরু করে। এরপর সে হ্যামিল্টনের মাকে কল দিয়ে বলে যে এখনই সঠিক সময় চলে এসেছে। এরপরে হ্যামিল্টনের মা মিডিয়ার সামনে চলে আসে আর সে সবাইকে প্রকাশ্যে এই জিনিসটা বলে দেয় যে তার ছেলের মৃত্যু হয়েছিল শুধুমাত্র মেডিকেল ট্রায়ালের জন্য, যেই মেডিকেল ট্রায়ালটা ক্লিন থেরাপিউটিক্স কোম্পানি তাদের উপরে করেছিল। আর এই জিনিসটা যখন আস্তে আস্তে করে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তখন মার্কেট মাউতেও তার মায়ের বয়ানটা ছড়িয়ে পড়ে আর সবাই এটা নিয়ে হৈহুল্লোড় করা শুরু করে, কানাঘোষা করা শুরু করে। এই জন্য সবাই অনেক বেশি প্যানিকে এসে সমস্ত শেয়ারগুলো সেল করা শুরু করে। এই জন্য মার্কেট আস্তে আস্তে করে ক্র্যাশ করা শুরু করে, কারণ সবাই যার যার পজিশন উইথড্র করে ফেলছিল, সবাই মার্কেটে সেল করছিল। এরপরে অ্যামান্ডা হ্যামিল্টনের ভাই জেককে কল দেয় আর সে তাকে একটা লোকেশনে যাওয়ার জন্য বলে। যখন জেক সেই লোকেশনে যায় তখন অ্যামান্ডা বলে তুমি এখানে একটা প্যাকেট পেয়ে যাবে, আর খোঁজাখুঁজি করার পরে জ্যাক সেই প্যাকেটটাও পেয়ে যায়। তবে প্যাকেটটা ওপেন করার পরে সেটার মধ্যে সে একটা অস্ত্র পেয়ে যায়। এরপরে অ্যামান্ডা জ্যাককে বলে যে এখন এই অস্ত্রটা নিয়ে তোমাকে তোমার টার্গেট পর্যন্ত যেতে হবে, মানে ক্লিন থেরাপিউটিক্স কোম্পানির হেড অফিসে, যেখানে তাদের সিইও আজকের রেজাল্টটা অ্যানাউন্স করবে। এরপরে যখনই 12:30 বেজে যায় তখন সেই কোম্পানির সিইও মিডিয়ার সামনে এসে রেজাল্টটা অ্যানাউন্স করা শুরু করে। প্রথমে সে বলে যে আমাদের কোম্পানির বিরুদ্ধে যেই সমস্ত এলিগেশনগুলো লাগানো হচ্ছে সেই সমস্ত এলিগেশনগুলো মিথ্যা। আমরা কোনো জন হ্যামিল্টন নামের ব্যক্তির উপরে ক্লিনিক্যাল ট্রায়াল চালাইনি, তাছাড়া আমাদের লিস্টে এমন কোনো মানুষও ছিল না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এইটা, যারাই আমাদের বিরুদ্ধে মিথ্যা ফেক নিউজ ছড়িয়ে দেওয়ার ট্রাই করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এদিকে জেক ফাইনালি সেই কোম্পানির হেডকোয়ার্টারে চলে আসে। এরপর অ্যামান্ডা জেককে কল দিয়ে বলে যে ফায়ার এক্সিটের মাধ্যমে তুমি 7 ফ্লোরে চলে যাও, সেখানে একটা কনফারেন্স রুমের মধ্যে সেই সমস্ত লোভী মানুষগুলো আছে যাদের জন্য তোমার ভাইয়ের মৃত্যু হয়েছে, আর তুমি খুব ভালো করেই জানো তাদের সঙ্গে কি করতে হবে। এতটুকু বলেই সে ফোনটা কাট করে দেয়। আমরা দেখতে পারি অ্যামান্ডা কোম্পানির সিইওর মেডিকেল রিপোর্টটা পাবলিশ করার খবরগুলো দেখছিল, আর তখনই এখানে গুলি চালানোর শব্দ চলে আসে। আসলে জ্যাক সেই পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর সে পাগলের মতো গুলি করে সেখানে 7 জনকে মেরেও ফেলেছিল। খুব শীঘ্রই এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আর মার্কেট মাউথ নামের সোশ্যাল যেই সাইটটা ছিল সেখানেও এই গুলির নিউজটা ছড়িয়ে পড়ে। সমস্ত জায়গায় এটা নিয়ে কথাবার্তা শুরু হয়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই স্টকের প্রাইস খুবই দ্রুত গতিতে নিচের দিকে যাওয়া শুরু করছিল। আর এগুলো দেখার পরে অ্যামান্ডা খুবই হ্যাপি হয়ে গিয়েছিল, কারণ যাদের বাই পজিশন ছিল তারা তাদের বাই পজিশন ক্লোজ করে দিচ্ছিল, আর যাদের সেল পজিশন ছিল তারা আস্তে আস্তে করে কোয়ান্টিটি বাড়িয়ে দিচ্ছিল, যেই জন্য প্রাইস অনেক দ্রুত গতিতে নিচে নামছিল। তবে তখনই অ্যামান্ডার কাছে বব কল দেয়, আর তখন অ্যামান্ডা তাকে বলে যে তোমার কি মনে আছে তুমি একদিন আমাকে বলেছিলে যে আগুনটা তুমি নিজেই লাগাও, যাতে করে আগুনটা কোথায় আছে তুমি বুঝতে পারো, আর সেই আগুনের মধ্যে তুমি নিজে পুড়ে না যাও। তখন বব তাকে জিজ্ঞেস করে যে তাহলে এই সমস্ত কাজগুলো তোমার দ্বারাই হয়েছে তাই না? তখন অ্যামান্ডা বলে যে গুড বাই বব, এতটুকু বলেই সে কলটা কাট করে দেয়। এরপরে যখন 4টা বেজে যায় আর মার্কেট ক্লোজ হয়ে যায় তখন অ্যামান্ডা তার প্রফিট দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। আমরা দেখতে পারি সে পুরো কান্নাই করে দেয়, আর একটু পরে আবার পাগলের মতো হাসাও শুরু করে, কারণ এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রফিট, যেই জিনিসটা সে তার পরিশ্রমের মাধ্যমে ইনকাম করেছে। এই জন্য সে বিশাল বড় একটা কার্ড নিয়ে সেই কার্ডের উপরে তার প্রফিটটা লেখা শুরু করে। তবে যেহেতু 4টা বেজে গিয়েছিল আর সেই শেয়ারের দাম $3 নেমে গিয়েছিল, এই জন্য তাকে ফাইনালি মিস্টার কোল্ডও কল দেয়। এখানে মিস্টার কোল তাকে বলে যে তোমার কথাটা না শুনে আমি বিশাল বড় একটা বোকামি করেছি, তুমি এক্সট্রা অর্ডিনারি কাজ করেছো, এই জন্য আমার $15 মিলিয়ন লসের সম্মুখীন হতে হয়েছে। তবে এটা শোনার পরে অ্যামান্ডা তাকে বলে যে কেমন হবে যদি পরবর্তী শুক্রবার পর্যন্ত আমি আপনার এই পুরো লসটাকে কভার করে ফেলি। তখন মিস্টার কোল তাকে বলে যে তাহলে আমি আমার কোম্পানিতে তোমাকে হায়ার পজিশন দেওয়ার জন্য রেডি আছি, সো তুমি কি জব করার জন্য রেডি আছো? আর আমরা দেখতে পারি সে তাকে সোমবারে তার অফিসে তার সঙ্গে মিট করার জন্য ইনভাইট করে।
এরপরে আমান্ডা কলটা কাট করে এখানে সমস্ত পেপারগুলো পুড়িয়ে ফেলা শুরু করে, যেই সমস্ত পেপারগুলোতে সে তার উইনিং এবং লস লিখেছিল। এই সমস্ত পেপারগুলো পুড়িয়ে সে ফাইনালি তার বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।